হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আমাদের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বিবেক চেতনা কোচিং সেন্টারে স্বাগত জানাই। গতকাল আমরা যে ইতিহাসের ধারা নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ ফরাসি বিপ্লবের ধারা, সেটা তোমরা আশা করি পূর্ববর্তী ক্লাসগুলো দেখেছো এবং তোমরা সমৃদ্ধ হয়েছো। আমরা সেই পরম্পরাকেই এগিয়ে নিয়ে আজ আমরা খানিকটা একটু বৃহৎ পরিসরে একটু আলোচনা করার চেষ্টা করব। আজকের ভিডিওটা দীর্ঘায়িত করব না, অল্প কিছুর মধ্যে দিয়েই আমরা ভিডিওটা শেষ করব। আমরা গত দুটি ক্লাসে ফরাসি বিপ্লবের যে ধারা নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ ফরাসি বিপ্লবের কারণ, বিভিন্ন কারণ ছিল, যেমন রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ এবং দার্শনিকদের অবদান সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছিলাম। আশা করি তোমরা সেই ভিডিও থেকে, সেই ক্লাসটি থেকে তোমরা যথেষ্ট সমৃদ্ধ হয়েছ। আজকে সেই ধারাটাকে অব্যাহত রেখে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি ফরাসি বিপ্লবের ধারা। আমরা দেখেছিলাম যে বিভিন্ন কারণে যে সাধারণ মানুষ থেকে শুরু করে অভিজাত সম্প্রদায়, সাধারণ মানুষ অর্থাৎ তৃতীয় সম্প্রদায়ের যে মানুষজন ছিল, তারা রাজার প্রতি, বিশেষ করে ফরাসি সম্রাট ষোড়শ লুই এর প্রতি যে এক অক্লিষ্ট যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, সেখান থেকে যে বিপ্লবের অগ্রগতি সেটা ধীরে ধীরে সারা ফ্রান্সে ছড়িয়ে পড়েছিল। এর পরবর্তীকালে আমরা দেখলাম যে বিপ্লবের সূত্রপাত, অর্থাৎ প্রথম যেই বিপ্লবটাই শুরু হয়েছিল ফ্রান্সে রাজার বিরুদ্ধে, সেটা কিন্তু করেছিল আমরা যে তৃতীয় সম্প্রদায়, অর্থাৎ পিরামিড আকৃতি যে সমাজ ব্যবস্থা দেখেছিলাম, যেখানে প্রথম সারিতে ছিল যাজক সম্প্রদায়, দ্বিতীয় শ্রেণীতে ছিল অভিজাত সম্প্রদায় এবং তৃতীয় শ্রেণীতে ছিল সাধারণ মানুষ, যাদেরকে তৃতীয় সম্প্রদায় অর্থাৎ থার্ড এস্টেট বলা হচ্ছিল। এইখানে দেখা যাচ্ছে যে প্রথম যারা বিপ্লবে অগ্রগতি নিয়েছিল, যারা বিপ্লবের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, তারা ছিল দ্বিতীয় সম্প্রদায় অর্থাৎ অভিজাত সম্প্রদায়। এই অভিজাত সম্প্রদায়রাই কিন্তু বিপ্লবের অগ্রগতিতে, বিপ্লবের ধারক হিসাবে, বিপ্লবের বাহক হিসাবে তারা এগিয়ে এসেছিল এবং তারাই প্রথম রাজার সাথে তাদের প্রথম দ্বন্দ্ব আমরা দেখতে পেয়েছিলাম। তাদের মধ্যে একটা দ্বন্দ্বের আহ্বান দেখা দিয়েছিল, অর্থাৎ এই দ্বন্দ্বটা একটু হালকা করে যদি তোমাদের না বলা যায়, তাহলে তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হবে। সেখানে দেখা যাচ্ছে যে অভিজাতদের যে সম্প্রদায়দের যে ক্ষমতা, সেই ক্ষমতাটিকে রাজা একটু সংকুচিত করতে চাইছিল, তাতে তাদের স্বার্থে আঘাত আসে। স্বাভাবিক, দেখো না, তোমাদের যদি কোনো একটা বিষয়ে মনোনিবেশ করানো হয় এবং তোমাদের যদি একটা বিষয়ে নিয়োগ করা হয়, সেখানে তোমাদের যদি কিছু স্বার্থ সিদ্ধি থাকবে, তাহলেই তোমরা অবশ্যই এগিয়ে চলবে। ঠিক সেরকমই অভিজাতদের স্বার্থে যখন আঘাত করছিল, তখন তারা কিন্তু রাজার বিরুদ্ধে বিদ্রোহে অবতীর্ণ হয়েছিল এবং বিস্তীর্ণ এলাকায় এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। আমরা দেখব এর পরবর্তীকালে যে ফ্রান্সের যে জাতীয় সভা অর্থাৎ স্টেট জেনারেল, যেটা আজকের বর্তমানে পার্লামেন্ট, ফ্রান্সের পার্লামেন্ট, সেটার নাম ছিল স্টেট জেনারেল। এই স্টেট জেনারেল অধিবেশনকে কেন্দ্র করে, স্টেট জেনারেল অধিবেশনকে কেন্দ্র করে তিনটি যে সম্প্রদায়, অর্থাৎ প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায় এবং তৃতীয় সম্প্রদায়ের মধ্যে একটা বিরোধ দেখা দিয়েছিল। এইখানে দেখা যাচ্ছে একটা মজার বিষয়, না বললেই নয়, যেটা হলো ফ্রান্সের যে ফ্রান্সের যে সম্প্রদায়গুলো ছিল, তারা এই স্টেট জেনারেলে সমবেত হয়। তাদের সদস্য সংখ্যা ছিল 1214, অর্থাৎ 1214 জন এই জাতীয় সভা বা স্টেট জেনারেলের সবাই সদস্য ছিল। এর মধ্যে প্রথম সম্প্রদায় থেকে ছিল 308 জন, দ্বিতীয় সম্প্রদায় থেকে ছিল 285 জন এবং তৃতীয় সম্প্রদায় অর্থাৎ থার্ড স্টেট, যেখানে শিল্পপতি, কৃষক, সাধারণ মানুষ এবং শিক্ষক, ডাক্তার, অন্যান্য বাকিদের মধ্যে সদস্য সংখ্যা ছিল 621। কিন্তু মজার বিষয়টা হলো এই, দেখা যাচ্ছে যে ক্ষমতার দিক থেকে অর্থাৎ সংখ্যার দিক থেকে তৃতীয় সম্প্রদায়ের মানুষের সংখ্যাটাই কিন্তু বেশি ছিল, 1214 জনের মধ্যে 621 জন। কিন্তু ফ্রান্সের স্টেট জেনারেল একটা মজার নিয়ম ছিল, একটা আজব নীতি, অর্থাৎ কি, সেখানে মাথা পিছু ভোট না হয়ে সম্প্রদায় পিছু ভোট হিসাবে গ্রহণ করা হয়েছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রথম সম্প্রদায় এবং দ্বিতীয় সম্প্রদায়দের কাছে 2টো ভোট আর তৃতীয় সম্প্রদায়ের কাছে 1টি ভোট। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা এই ভোটাধিকার থেকে তারা নিজেদেরকে ক্ষমতার শীর্ষে তারা আনতে পেরেছিল না। এই নিয়েই
তৃতীয় সম্প্রদায়ের মানুষরা বিরোধ দেখাতো, তৃতীয় সম্প্রদায়ের মানুষরা স্টেট জেনারেল অবরুদ্ধ করলো এবং সেখান থেকে দেখা গেল অভিজাত সম্প্রদায়ের সাথে তৃতীয় সম্প্রদায়ের সাথে প্রথম সম্প্রদায় একটা বিরোধ দেখা দিল। তারা স্টেট জেনারেল অবরুদ্ধ করলো এবং তারা কি সেই অধিবেশন থেকে বেরিয়ে গেল এবং রাজার কাছে দাবি জানালো যেন মাথা পিছু ভোট গ্রহণ করা হয়। এর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে এই তৃতীয় সম্প্রদায়দের মধ্যে স্টেট জেনারেল একটা বিরোধ দেখা দিল। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো এবং আমি যেটা বলার চেষ্টা করছি। এর পরবর্তীকালে একটা মজার জিনিস হলো যেটা ফ্রান্সের ইতিহাসে, বিশেষ করে ইউরোপের ইতিহাসে একটা আমূল পরিবর্তন নিয়ে আসলো। অর্থাৎ যে আমাদের যে ইউরোপের রাজতন্ত্র চলেছিল, বিশেষ করে ফ্রান্সে, সেখানেই প্রথম রাজতন্ত্রের অবসান ঘটানোর একটা যে প্রথম পদক্ষেপ তৃতীয় সম্প্রদায়ের মানুষজন নিল, সেটা হলো স্টেট জেনারেলের অধিবেশন তারা ভেঙে দিয়ে তারা প্রথম টেনিস কোর্টের শপথ গ্রহণ করলো। অর্থাৎ কি স্টেট জেনারেলের পাশে একটা টেনিস খেলার মাঠে, সেখানে তারা 1789 খ্রিস্টাব্দের 20 জুন তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা মিলিত হয়ে তারা বললে যতদিন না পর্যন্ত ফ্রান্সে কোনো লিখিত সংবিধান বা সংবিধান লেখার কাজ যতদিন না শেষ হবে, তারা এখানেই মিলিত হয়ে রাজার বিরুদ্ধে প্রতিবাদ করবে এবং নিজেদের অধিকার দাবি দাবাগুলিকে রেখে আদায় করবে। এটাই পৃথিবীর ইতিহাসে প্রথম একটি অন্যতম গুরুত্বপূর্ণ শপথ বলে আমরা নজির পাই, যা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। অবশ্যই তোমরা এই টেনিস কোর্টের শপথটা সম্পর্কে একটা আইডিয়া পেলে এবং এইটা তোমরা দেখার চেষ্টা করবে। কারণ এখান থেকে নিয়মিত প্রশ্ন আসে টেনিস কোর্টের শপথ কবে হয়, কেন হয় এবং এর প্রেক্ষাপটটা মিরাবো, বেসিয়াস এবং অন্যান্য নেতৃবর্গরা মিলিত হয়ে এই টেনিস কোর্টের শপথ গ্রহণ করলো। আর মজার বিষয় যে এইখানে প্রথম সম্প্রদায় এবং দ্বিতীয় সম্প্রদায়ের অভিজাত সম্প্রদায় থেকেও কিছু সংখ্যক মানুষ এই তৃতীয় সম্প্রদায়ের যোগদান করে টেনিস কোর্টের শপথটাকে একটা সাফল্যমণ্ডিত একটা নতুন আঙ্গিকতা দান করলো এবং এর পরবর্তীকালে একটি অন্যতম বিষয় হলো টেনিস কোর্টের শপথ চললো এবং পরবর্তীকালে ফ্রান্সের ইতিহাসে, বিশেষ করে পৃথিবীর ইতিহাসে, যে বাস্তিল দুর্গ অর্থাৎ ফ্রান্সের রাজতন্ত্রের একটা কুখ্যাত ইতিহাস, যা হলো একটা অন্যতম নজির। এই বাস্তিলে সাধারণ মানুষকে, ফ্রান্সের যে রাজতন্ত্র চলছিল, এই রাজতন্ত্রের সময় ফ্রান্সের যে সাধারণ মানুষ, নিপীড়িত মানুষ, বঞ্চিত মানুষ, যারা সাধারণ মানুষকে নির্বিচারে, বিনা বিচারে এই বাস্তিলে বন্দী করা হতো, যা ছিল একটা অন্যতম রাজতন্ত্রের একটা অন্যতম আবদ্ধ। এই বাস্তিল উন্মত্ত জনতা এই বাস্তিলকে ভেঙে দিয়ে 14ই জুলাই 1789 খ্রিস্টাব্দে তারা বাস্তিলের পতন ঘটিয়ে ফরাসি বিপ্লবকে ত্বরান্বিত করলো এবং এখান থেকেই অ্যাকচুয়াল ফরাসি বিপ্লবের জয়যুক্ত হলো। এর পরবর্তীকালে দেখবো আমরা বিভিন্ন টানাপোড়েনের মধ্যে দিয়ে ফরাসি সংবিধান গঠিত হলো এবং ফরাসি জনগণ তাদের অধিকার দাবি দাবা অর্থাৎ রাজতন্ত্রকে ধ্বংস করে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে তারা কি প্রজাতন্ত্র বা গণতন্ত্রের দিকে তাদের নিজেদেরকে উদ্বুদ্ধ করলো এবং পরবর্তীকালে আমরা দেখবো যে সংবিধান সভা, যেটা 1789 খ্রিস্টাব্দে গঠিত হলো এবং 1791 খ্রিস্টাব্দে দীর্ঘ 2 বছর ধরে প্রথম লিখিত সংবিধান ঘোষণা করলো। এর পরবর্তীকালে আমরা দেখবো যে বিভিন্নভাবে রাজার ক্ষমতা, অভিজাতদের ক্ষমতা, বিশেষ করে সামন্ততন্ত্র, যেটা একটা মধ্যযুগের ইউরোপের একটি অন্যতম সমস্যা, এই সামন্ততন্ত্রের অবসান ঘটালো এই সংবিধান সভা। রাজার ক্ষমতা খর্ব করলো, অর্থাৎ রাজাকে নাম সর্বস্ব শাসক হিসেবে রাখলো। পরবর্তীকালে দেখা গেল যে বিভিন্নভাবে রাজার যে সমস্ত যাবতীয় ক্ষমতা ছিল সেটাগুলোকে খর্ব করে নেওয়া হলো। এর পরবর্তীকালে আমরা দেখবো যে 1793 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি রাজার প্রাণদণ্ড হলো, অর্থাৎ রাজাকে গিলোটিনে দেওয়া হলো। যে গিলোটিনে ফ্রান্সের সাধারণ মানুষ অন্যায়, অবিচারে, নির্বিচারে সাধারণ মানুষকে যে গিলোটিনে রাজা হত্যা করেছিল নিয়তির পরিহাসে, আজ সেই রাজাকেই গিলোটিনে দেওয়া হলো। তো আশা করি তোমরা ফরাসি বিপ্লবটা বুঝতে পারছো এবং গতিপ্রকৃতিটা তোমরা ধরতে পারছো। পরবর্তীকালে আমরা দেখব যে রাজার প্রাণদণ্ড হলো এবং এই প্রাণদণ্ডের ফলে রাজা মারা গেল এবং ফ্রান্সের বুকে একটা হাহাকার, একটা অন্যতম বিক্ষিপ্ত পরিস্থিতি তৈরি হলো, যেখানে সাধারণ মানুষের মধ্যে হাহাকার, তারা দিকভ্রষ্ট এবং লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়েছে। এই সময় দেখা যাচ্ছে 13 মাসের একটা সন্ত্রাসের শাসন, রোবসপিয়ার, জ্যাকোবিন ক্লাবের নেতৃত্বে, জ্যাকোবিন ক্লাবের অন্যতম নেতা রোবসপিয়ার, যিনি একটা সন্ত্রাসের শাসন চালালো, যেটা
রক্ত সন্ত্রাস নামে পরিচিত, লাল সন্ত্রাস নামে পরিচিত। এই সময় ফ্রান্সের সাধারণ মানুষ আবার পুরাতন ব্যবস্থায় ফিরে গেল, অর্থাৎ সেখানে সাধারণ মানুষের কোনো অধিকার থাকলো না। অভিজাতদের খুঁজে খুঁজে মারা এবং অন্যান্য মানুষকে হত্যা করো, যা ইতিহাসে ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের শাসন নামে পরিচিত, যার নেতা ছিল রোবসপিয়ার। এই সম্পর্কে আমরা পড়লাম। এর পরবর্তীকালে আমরা দেখব 1795 থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সে ডাইরেক্টরি শাসন প্রতিষ্ঠা হলো। এই বিভিন্ন ডাইরেক্টররা ছিল, 5 জন ডাইরেক্টর মিলে ফ্রান্সের শাসন ব্যবস্থা পরিচালনা করলো। এবং এর পরবর্তীকালেই আমরা দেখব পৃথিবীর ইতিহাসে, ফ্রান্সের ইতিহাসে একজন মহানায়কের আবির্ভাব ঘটলো, যার নাম হলো নেপোলিয়ান বোনাপার্ট। তিনি পরবর্তী একটা দীর্ঘ 15 বছর সমগ্র ফ্রান্স কেন সমগ্র ইউরোপের একচ্ছত্র অধিপতি হিসাবে নিজেকে সমৃদ্ধ করলো এবং নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করলো। এই সম্পর্কেও আমরা পড়বো আজকে। তাহলে আমরা ফরাসি বিপ্লবের কারণ সম্পর্কে পড়লাম, গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট অর্থাৎ কি, যে ফলাফলটা হলো, অর্থাৎ সংবিধান সভা, জাতীয় সভা সম্পর্কে আমরা পড়লাম। এবং সেই সময় বিক্ষিপ্ত একটি ঘটনা হচ্ছে সন্ত্রাসের শাসন সম্পর্কে বিক্ষিপ্ত একটা ধারণা, সংক্ষিপ্ত একটা ধারণা নেওয়ার চেষ্টা করলাম। এবং পরবর্তীকালে দীর্ঘ 5 বছর যে ডাইরেক্টরিরা শাসন করলো সেই সম্পর্কেও আমরা পড়লাম। এরপরে যে ফ্রান্সে নেপোলিয়ানের উত্থান, নেপোলিয়ানের ইতিহাস হলো ফ্রান্সের ইতিহাস, ফ্রান্সের ইতিহাসই হলো নেপোলিয়ানের ইতিহাস, ইউরোপের ইতিহাস হলো নেপোলিয়ানের ইতিহাস। এই পরবর্তী ক্লাসে আমরা নেপোলিয়ান বোনাপার্ট সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকের মতো এখানেই আমরা ক্লাসটা রাখছি। যদি তোমাদের এই ক্লাসটি ভালো লাগে তোমরা অবশ্যই ক্লাসটিকে বোঝার চেষ্টা করবে এবং বুঝে কি করবে, বুঝে তোমরা কমেন্ট করবে। যদি কোনো প্রশ্ন থাকে, আমরা এটা সংক্ষিপ্তই একটা আলোচনা করার চেষ্টা করলাম, যেহেতু আমরা অনেকটা লেতে শুরু করেছি এবং আমাদের পরবর্তী ক্লাসগুলো এগিয়ে নিয়ে চলতে হবে। অর্থাৎ আমরা ক্লাসের 9টাকে আমরা ক্লাস নবম শ্রেণীর যা সিলেবাস সেটাকে আমরা শেষ করব। তাই তোমরা এই চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং তোমাদের মূল্যবান মতামত আমাদেরকে দেবে, তাতে আমাদের সমৃদ্ধ হবে এবং আমাদের যে ভুল ত্রুটিগুলো যদি কিছু থাকে আমরা সেগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করতে পারবো। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই রাখছি। পরবর্তী ক্লাসে আমরা নেপোলিয়ান বোনাপার্ট সম্পর্কে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করলাম।